দ্বিতীয় মডিউলের দ্বিতীয় পর্যায় সহায়ক পর্যবেক্ষণের বিভিন্ন উপাদান। দ্বিতীয় মডিউলের দ্বিতীয় পর্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মডিউলে মেন্টরিংয়ের 5টি ধাপ নিয়ে আলোচনা করব। পাশাপাশি আমরা ভালো সহায়ক পর্যবেক্ষকের গুণাবলী নিয়েও কথা বলবো। সহায়ক পর্যবেক্ষণ এবং পরামর্শ প্রদান অর্থাৎ মেন্টরিংয়ের মাধ্যমে কিভাবে একজন কর্মীর দক্ষতা উন্নত করা যায়, আসুন সেই বিষয়ে আমরা একটু আলোচনা করি। চলুন আমরা সেই রুটির গল্পে একটু ফিরে যাই। দেখবেন সেখানেও এই 5টি পদক্ষেপ নেওয়া হয়েছে। রাখি ভালো রুটি বানাতে পারতেন না। বাড়ির অন্যান্য সদস্যরা কেবল অভিযোগই করেছিলেন, কিন্তু তার ননদ একজন ভালো মেন্টরের ভূমিকা নিয়েছিলেন। তিনি প্রথমে রাখির রুটি তৈরি করা লক্ষ্য করেছিলেন এবং তারপরে সে কি ভুল করছে সে সম্পর্কে ধাপে ধাপে নিজের প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তিনি রাখিকে হাতে কলমে রুটি বানানোর সঠিক পদ্ধতি দেখিয়ে দেন। তারপর রাখিকে এই কৌশলগুলি অনুসরণ করে কিছু রুটি তৈরি করতে বলেন। এই সামান্য সহায়তা একটি বড় পরিবর্তন এনে দেয় এবং রাখি এরপর নরম তুলতুলে রুটি তৈরি করতে শিখে যায়। এরপর সকলে রাখির কাজের প্রশংসা করে, ফলে তার আত্মবিশ্বাসও বেড়ে যায়। একজন ভালো পর্যবেক্ষক হিসেবে আপনাকে এই 5টি ধাপ অনুসরণ করতে হবে। প্রথমটি হলো প্রশিক্ষণ। কর্মীদের কর্মদক্ষতা এবং ধারণা আরও উন্নত করতে ধারাবাহিকভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার। দ্বিতীয়টি হলো উপযুক্ত টিএলএম বা সামগ্রীর ব্যবস্থা করা। যদি আপনি মনে করেন যে একটি নির্দিষ্ট অ্যাক্টিভিটির জন্য প্রয়োজনীয় টিএলএম উপলব্ধ নয়, সেক্ষেত্রে কর্মীদের নিয়ে টিএলএম তৈরির ছোট ছোট কর্মশালা আয়োজন করতে পারেন। প্রয়োজনে আপনাকে উচ্চ কর্তৃপক্ষের সাথে কথা বলে সামগ্রীর ব্যবস্থা করতে হবে। তৃতীয়ত, আপনাকে সুনিশ্চিত করতে হবে যে কর্মীরা আপনার সমস্ত পরামর্শ ঠিকভাবে বাস্তবায়ন করছেন কিনা। এর জন্য আপনাকে বারবার কেন্দ্র পরিদর্শন করতে হবে। চতুর্থত, সঠিক বাস্তবায়ন হচ্ছে কিনা আপনাকে তার তদারকি করতে হবে এবং কর্মীকে আপনার গঠনমূলক প্রতিক্রিয়া জানাতে হবে। শুধুমাত্র প্রতিক্রিয়া জানানোই যথেষ্ট নয়। পঞ্চম ধাপে কর্মী যে সকল সমস্যার মুখোমুখি হচ্ছেন তা সমাধানের জন্য তাকে সাহায্য করতে হবে। আশা করি আপনারা সহায়ক পর্যবেক্ষণের ধাপগুলি বুঝতে পেরেছেন। এবার আমি একটি কেস স্টোরি বলছি, আপনারা মন দিয়ে শুনুন। রিমা একজন পর্যবেক্ষক। তিনি একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখেন যে সেখানে কোনো কাজই সঠিকভাবে করা হয় না। শিশুরা আসতে দেরি করে, কেন্দ্রে তারা নিয়মিত উপস্থিত হয় না, কেন্দ্রের 4টি কোণ সাজানোও নেই, সমস্ত টিএলএম একটি ট্রাঙ্কের মধ্যে রাখা আছে, দেওয়ালে কোনো রকম চার্ট বা উপকরণ টাঙানো নেই এবং কর্মী কেন্দ্রের কার্যক্রমও সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না। শিশুরা চেঁচামেচি করে কেন্দ্রের চারপাশে দৌড়াদৌড়ি করছে। এখন আপনাদের অ্যাসাইনমেন্ট হলো একজন সহায়ক পর্যবেক্ষক হিসেবে কর্মীকে উদ্বুদ্ধ করে কেন্দ্রটির পরিবর্তন আনার জন্য আপনি কি পদক্ষেপ নিতে পারেন তা লিখতে হবে। এবার আসুন একজন ভালো সহায়ক পর্যবেক্ষকের গুণাবলী সম্পর্কে আলোচনা করি। মেন্টর হিসেবে পর্যবেক্ষকের ভূমিকা সম্পর্কে এতক্ষণ আপনাদের অনেক কিছু বলেছি। এখন আপনারা কি একজন ভালো পর্যবেক্ষকের কিছু গুণের কথা বলতে পারেন? কাজের প্রতি দায়বদ্ধ থাকা উচিত। কর্মীদের ভালো কাজের প্রশংসা করা এবং তাদের উৎসাহ দেওয়া উচিত। তিনি নিজেকে উচ্চপদস্থ মনে করবেন না, বরং দলের একজন সদস্যের মতন আচরণ করবেন। ইসিসিইর বিভিন্ন কার্যক্রম পরিচালনার কৌশল সম্পর্কে তার ভালো ধারণা থাকতে হবে, যাতে তিনি সেগুলি কর্মীর কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পারেন। খুব ভালো। আপনারা আমাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। তার মানে আপনারা সহায়ক পর্যবেক্ষণের উদ্দেশ্য বুঝতে পেরেছেন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গুণমান বাড়ানোর জন্য পর্যবেক্ষককে একজন মেন্টর এবং পথপ্রদর্শকের ভূমিকা নিতে হবে।
এর জন্য আপনাকেও প্রতিনিয়ত শেখার মানসিকতা রাখতে হবে। আপনাকে কর্মীদের প্রতি সমানুভূতি রাখতে হবে, তবেই আপনি তাদের বিশ্বাস অর্জন করতে পারবেন। অঙ্গনওয়াড়ি কর্মীদের সঠিক সহায়তা করার জন্য আপনাকে সমস্ত কার্যকলাপ সম্পর্কে খুব ভালোভাবে অবগত হতে হবে। এখন আপনাদের পরবর্তী অ্যাসাইনমেন্টটি বলছি, মন দিয়ে শুনে নিন। একজন পর্যবেক্ষকের যে গুণগুলি থাকা প্রয়োজন তার একটি সূচি তৈরি করুন। আলোচিত গুণাবলী ছাড়াও আপনার অভিজ্ঞতা ও অনুমানের ভিত্তিতে অন্যান্য গুরুত্বপূর্ণ গুণাবলীও এই তালিকায় যোগ করতে পারেন। আমরা এই মডিউলের একদম শেষে চলে এসেছি। তৃতীয় ভাগে আমরা প্রি স্কুল সেশনের সময় ইসিসির গুণগত সূচক যেগুলি পর্যবেক্ষণ করা প্রয়োজন সেগুলি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।